বাংলাদেশের রাজনীতিতে এক এগারোর ধারা চলছে এবং বিরোধী দলগুলো যেগুলো আছে বা বিরোধী মত যেগুলো আছে সেগুলো আছে দমন পীড়ন এবং নিরাপত্তাহীনতার মুখে, এমন দাবি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। এর জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলছেন তিনি মনে করেন দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশের বিরোধী দলগুলো সবচেয়ে বেশি নিরাপত্তার মধ্যে আছে। কার্যত এই বিরোধী দলগুলো এমন দাবি তুলছে তাদের অক্ষমতা থাকতে। আর এসবের মাঝে বিএনপির একজন সাংসদ সরকারের কাছে প্লট চেয়ে আবার সেই আবেদন প্রত্যাহার এবং একজন জেলা প্রশাসকের খাস কামরা আছে রাজনীতির আলোচনায়। এই প্রসঙ্গগুলো আমরা একে একে আলোচনার টেবিলে এনে নির্মোহ বিশ্লেষণ করতে চাই। তাই সবাইকে স্বাগত 24 ঘন্টায়, সাথে আছে আমি মীরা হাসান। আজ আলোচনার জন্য আমরা আমাদের স্টুডিওতে 3 অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি। তাদের সাথে পরিচয় করিয়ে দিতে চাই। আমার ডান পাশে আছেন বাংলাদেশ আওয়ামী লীগের উপপ্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিন, আপনাকে স্বাগত জানাচ্ছি 24 ঘন্টায়। আমাদের সাথে আছেন বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ABM মোশাররফ হোসেন, আপনাকেও স্বাগত। এবং একই সঙ্গে স্বাগত জানাচ্ছি এপির ব্যুরো প্রধান জুলহাস আলমকে। আপনাদের তিনজনকে নিয়ে আলোচনা শুরু করতে চাই। আমি আলোচনাটা শুরু করতে চাই মোশাররফ হোসেন আপনাকে দিয়েই। বিএনপির মহাসচিব যে দাবি করেছিলেন, আমি দুটি প্রসঙ্গ জানতে চাইবো এক এক করে, ছোট করে যেটা জবাব দেন। এক হচ্ছে যে দেশের রাজনীতির কি অবস্থা চলছে সেই প্রসঙ্গটি এনেছেন, বিরাজনীতিকরণের চেষ্টা চলছে, এক দলের শাসনের ব্যবস্থা চলছে, সেটার জবাব দিতে গিয়ে ওবায়দুল কাদের বলছেন যে দক্ষিণ এশিয়ার দেশগুলো যে ধরনের রাজনৈতিক কালচার আছে সেখানে যে ধরনের বিরোধী রাজনৈতিক দলগুলো নিরাপত্তা ভোগ করেন, তিনি মনে করেন বাংলাদেশের বিরোধী মতগুলো সেই ধরনের নিরাপত্তা ভোগ করছে। কার্যত এই ধরনের দাবিগুলো তোলা হচ্ছে নিজেদের অক্ষমতা ঢাকতে। এই জবাবটা কি দেবেন আপনি? আর দ্বিতীয়ত জানতে চাইব যে এর আগে আমরা বিএনপিকে দেখেছি যে সংসদে যাবে না বলে সংসদে গিয়েছে, আবার একজন সাংসদকে দেখলাম যে তিনি অবৈধ বলছেন, আবার সেই দলের সংসদ সরকারের কাছে গিয়ে আবার প্লট চাইছেন। এর জবাব দিতে গিয়ে আপনার দলের মহাসচিব বলছেন যে আসলে জিনিসটা অন্যায় নয়, তবে অবুঝের মতো বা না বুঝে কাজটা হয়েছে। এখন বিএনপি বারবার কেন এমন অবুঝের মতো কাজগুলো করছে, যেটা হচ্ছে আপনাদের তৃণমূলকে নানান প্রশ্নের মুখে ফেলছে? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আমার দুই আলোচক আমিনুল ইসলাম আমিন এবং জুলাস ভাই এবং আপনার যমুনা টিভির দর্শক শ্রোতা। আসলে আপনি যে কথাটি আপনি প্রথমেই আপনার উপস্থাপনে বলেছেন যে মহাসচিব বলেছে 1-11 ধারা বাংলাদেশ চলছে, এটাকে অস্বীকার করার কোনো পদ্ধতি আছে? কারণ 1-11 মূল টার্গেট ছিল দেশকে একটা বিরাজনীতিকরণ করে একটা কর্তৃত্ববাদী শাসন চালিয়ে দেওয়া বাংলাদেশের উপর, যেটা 2 বছর আমরা সেই শাসনের জাতাকলে আমরা নিষ্পেষিত হয়েছি। আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দকে তাদের চরিত্র হনন করা হয়েছে, তাদেরকে দুর্নীতিবাজ হিসেবে আখ্যা দেওয়া হয়েছে, তাদেরকে প্রহসনের বিচারের মাধ্যমে জনসমুখের কাছে তাদেরকে ছোট হেয় প্রতিপন্ন করা হয়েছে। আজকেও কি আপনি সেই ধারা থেকে আমরা বাইরে আছি? সেই কথাগুলো তো বক্তব্যে মির্জা ফখরুল বলেছেন, কিন্তু আমি জানতে চাইছি যে ওবায়দুল কাদের যে মন্তব্যটা করেছেন সেই প্রসঙ্গে জানতে চাচ্ছি যে তিনি বলছেন সভা সমাবেশ করতে কোথাও কোনো বাধা নেই, কোথাও কোনো হুমকি নেই, সরকার কোনো ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি করছে না, কার্যত আপনারা আপনাদের অক্ষমতা ঢাকতে এই ধরনের দাবিগুলো করছেন। আপনি দেখবেন যে কিছুদিন পূর্বে আমরা আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য বিভাগীয় সমাবেশ করেছি। আমরা যদি চট্টগ্রামে আপনি ধরি, একটা চট্টগ্রামে আমরা লালদিঘি ময়দান চেয়েছি, আমাদেরকে দেয়নি, আমাদেরকে দিয়েছে বিএনপি পার্টি অফিসের সামনে। সেই জায়গাটা কতটুকু আমিন ভাই চট্টগ্রামের লোক ভালো করে জানে। আমরা খুলনায় সার্কিট হাউস মাঠ চেয়েছি, আমাদেরকে দেয়নি, আমাদেরকে দিয়েছে হাদিস পার্ক। আমরা বরিশালে বেল পার্ক চেয়েছি, আমাদেরকে দেয়নি, আমাদেরকে দেওয়া হয়েছে ঈদগাহ মাঠ। মানে বিএনপি অনুমতি ভিত্তিক দলে যাচ্ছে। হ্যাঁ, না এখন হলো যে না একটা সাংবিধানিক 37 আপনাকে দিয়েছে, সে রাইটস দিয়েছে, আর্টিকেল 37 দিয়েছে, কিন্তু সেই রাইটটা আমাকে সরকার দেওয়া উচিত, কিন্তু সেটা কি বাংলাদেশে দিয়েছে? আজকে আপনি দেখবেন যে আমি এখন এই আপনার এখানে এসেছি, আজকে দেশে যদি কোনো অনিয়ম দেখি, কোনো অন্যায় দেখি, কোনো অবিচার দেখি, তাহলে আমার বলার স্বাধীনতা আছে, আমার সংবিধান কিন্তু সেই অধিকার আমাকে দিয়েছে। অথচ আপনি দেখবেন যে আমাদের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সেই অবিচারের পক্ষে কথা বলেছে, যার জন্য তার বিরুদ্ধে মামলা করা হয়েছে এবং সেই মামলা তার বিরুদ্ধে আপনার ওয়ারেন্ট পর্যন্ত দিয়েছে।
তো সুতরাং এখানে আপনি কোথায় স্বাধীনতা আমরা ভোগ করি? এবং হাইকোর্টে জামিন চাওয়ার পর হাইকোর্ট আবার বলেছে এটা নিম্ন আদালতে আপনার আত্মসমর্পণ করে জামিন নিতে হবে। সুতরাং আপনার কথা বলার জন্য যদি আমাকে আদালতের কাঠগড়ায় দাঁড়াতে হয়, আমাকে জামিন নিতে হয়, আমাকে জেলে যেতে হয়, তাহলে বাংলাদেশের কোথায় অবাধ তথ্য প্রবাহ, কোথায় আমার সভা সমাবেশের স্বাধীনতা, এই জিনিসটা তো আপনাকে একটু বিবেচনায় আনতেই হবে। সুতরাং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সে কথা বলেছে, এই কথা তো বাস্তবায়ন আমরা দেখতে পাচ্ছি। আমরা আজকে আপনি দেখবেন আজকে বাংলাদেশে এই যে রাজনীতিকে অবরুদ্ধ করা হয়েছে, এরপর আজকে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া কারাগারে রয়েছে, তার তো বিচার পাওয়ার অধিকার রয়েছে। আজকে বিচার কি আমরা দেখলাম যে হাইকোর্টে বিচার চাওয়া হয়েছে, বিচারপতি বলছেন যে এই মামলায় অনেকে জামিন দেওয়া গেছে, কিন্তু বেগম খালেদা জিয়া সাধারণ মানুষ উনি এবং প্রধানমন্ত্রী, এখন একজন যিনি প্রধানমন্ত্রী থাকবে তার জন্য কি রাষ্ট্রের আইন কি আলাদা? তাকে কিন্তু জামিন দেয়নি। অথচ স্বাধীনতার পর এই ধরনের মামলায় জামিন হয় না এমন একটা কনভিক্টেড হয়ে যাবার পর পুরোটা আদালতের এখতিয়ার, আদালত যদি আদালতে, কিন্তু আজকে আদালতকে সেখানে যদি ডমিনেট করা হয়, আজকে যেখানে বাংলাদেশের প্রধান বিচারপতিকে দেশ থেকে পালিয়ে যেতে হয়, সেখানে অন্য বিচারপতিরা স্বাধীনভাবে বিচার কিভাবে চালাবে? এটা তো সহজে আমরা বুঝতে পারি ঘটনাটা। আজকে তো সেই অবস্থা হচ্ছে। আপনি দেখবেন যে তারেক রহমানের মামলায় একজন বিচারপতি নিম্ন আদালতে রায় দিয়েছে, সেই বিচারপতিকে বাংলাদেশ ছাড়তে বাধ্য করা হয়েছে। তো সুতরাং এই উদাহরণগুলিকে তো অস্বীকার করার পদ্ধতি, কারণ যারা চাকরি করে সবাই তো তাদের নিরাপত্তা, তাদের মান সম্মান, তাদের আত্মীয় স্বজন নিয়ে চলতে হয়। আজকে দেখবেন সিনিয়র বিরুদ্ধে আমরা বাংলাদেশের আমরা যতটুকু ইতিহাস জানি, যখন কোনো শীর্ষ পদে কাউকে বসানো হয় তার ব্যাপারে আপনার সরকারের যে গোয়েন্দা সংস্থাগুলো তারা রিপোর্টগুলি কালেক্ট করে, যে তার চরিত্র বৈশিষ্ট্য, তার দুর্নীতি, তার ব্যাকগ্রাউন্ড, এগুলি। সিনহা সাহেব তখন ভালো ছিলেন, যখন সরকারের একটি রায় সরকারের বিরুদ্ধে চলে গেল তখন সিনহা সাহেব দুর্নীতি পরায়ণ হলো, তার বিরুদ্ধে মামলা করা হলো, সুতরাং তাকে দেশ ছাড়তে বাধ্য করা হলো। তো সুতরাং আপনি এই জিনিসগুলো তো আমাদেরকে একটু বিবেচনায় আনতে হবে, না হলে তো আপনি সামগ্রিক বিচার, সামগ্রিক কিছু বিশ্লেষণ করে আপনি কোনো রেজাল্ট, বাদ বাকি কাজগুলো তো অবুঝের মতো হচ্ছে কেন? অবুঝ না। এখানে আপনি দেখবেন রুমিন ফারহানা যে কাজটি করেছে, একজন আমাদের সংবিধান কি বলে, একজন সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর তার কিছু রাষ্ট্রীয় সুযোগ সুবিধা আছে, যেমন তার আপনার স্যালারি হবে, তার ট্যাক্স ফ্রি গাড়ি পাবে, সে যদি সংসদে অংশগ্রহণ করে তার ভাতা পাবে, এবং কোন কোন ক্ষেত্রে রাষ্ট্র তাকে প্লটও বরাদ্দ দিতে পারে। এটা বাংলাদেশে অনেক ক্ষেত্রে আছে। যদি সেই বিবেচনা হয়তো ঢাকা শহরে যদি তার কোনো সেটা অন্য জিনিস, সেটা নৈতিকতার ব্যাপার। না না, সেটা হলো নৈতিকতার ব্যাপার, সেটা নৈতিকতার ব্যাপার। আমি যতটুকু স্মরণ করতে পারি, বিএনপি যখন সংসদে গিয়েছিল তখন বিএনপি প্রধানতম বক্তব্য ছিল এটা কৌশলের অংশ হিসেবে তারা সংসদে গেছে। তারা বলেছিল যে তারা তাদের গণতান্ত্রিক অধিকার যেটা আছে কথা বলার, ন্যূনতম স্পেস পাওয়ার জন্য সংসদে গিয়ে কথা বলবে, এটাই বলবে। তো সেই জায়গা থেকে তৃণমূল ধরে নিতে পারে যে তিনি তার কথাগুলো বলবেন এবং যেসব বাড়তি সুবিধা আছে সেগুলোকে প্রতিবাদ স্বরূপ অ্যাভয়েড করবেন। সেই জায়গা থেকে কি আপনার তৃণমূল যদি এই প্রশ্নটা তোলে যে নৈতিকভাবে কাজটা হলো কিনা? না, নৈতিকভাবে সঠিক হয় না, এটা তো আমি আপনাকে স্বীকার করি। কারণ আমি যেখানে সরকারের এই অগণতান্ত্রিক আচরণে আমি বিরুদ্ধ করছি, সেখানে গভর্নমেন্টের কাছ থেকে কোনো সুযোগ সুবিধা প্রত্যাশা করা, এটা তো আমার নৈতিকতা বিরোধী, এটা তো অস্বীকার করার কোনো সুযোগ নাই। যার জন্য মহাসচিব বলেছে যে তার অভিজ্ঞতার ঘাটতি রয়েছে, তার কারণ হয়তো এই কাজটি করেছে। কিন্তু আজকে যখন সে অনুধাবন করতে পেরেছে যে তৃণমূল বলেন বা বিএনপি নেতাকর্মীরা এটাকে সহজভাবে নেয়নি, তখন উনি প্রত্যাহার করেছে। যে কোনো মানুষের আপনার যদি ভুল করে, সে ভুলের সম্ভবত মহাসচিব এটা ক্লিয়ার করেছেন যে দলীয় সিদ্ধান্তের বাইরে কিছু একটা, অবশ্যই তাই না, তার ব্যক্তিগতভাবে সে চেয়েছে। ঠিক আছে, মোশাররফের কথা শুনছিলাম। আমিনুল ইসলাম আমিন, আপনার কাছে জানতে চাইবো যে যেটা বলছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যে একেবারেই তারা সুযোগ পাচ্ছেন না। এখন তিনি একটা উদাহরণ তুলছিলেন যে কথা বলার জন্য মহাসচিব, এই উদাহরণটা আমরাও জানি। একজন এবি সিদ্দিকী নামের আছেন, যিনি মামলাবাজ হিসেবে খুব বেশি পরিচিত, তার পত্রিকায়ও অনেক জায়গায় তার প্রতিবেদন এসেছিলেন। তিনি নানান সময় বলেছিলেন যে তিনি দলের শীর্ষ নেতা এবং নেতৃত্বের মনোযোগ কাড়তে আসলে এই ধরনের মামলাগুলো করে থাকেন। চাইলে আপনাকে প্রতিবেদন খুলেও দেখানো যাবে। সেই মামলায় যখন দলের এতগুলো নেতা নেত্রীকে আদালতে ওয়ারেন্ট ইস্যু হয়, তখন কি এই যৌক্তিকভাবে প্রশ্নটা আসে না যে আসলেই তারা নিরাপত্তাহীনতায় আছেন? আমি শুরুতে আপনাকে অভিনন্দন জানাচ্ছি এবং আপনার মাধ্যমে যমুনা টেলিভিশনের দর্শক যারা অনুষ্ঠান দেখছেন সবাইকে সালাম জানাচ্ছি। একই সাথে আমার দুই সহ আলোচক মেধাবী জুলহাস ভাই এবং আমাদের ত্যাগী নেতা মোশাররফ ভাই, আপনাকে অভিনন্দন এবং শুভেচ্ছা। আসলে এখানে বিচার এবং বিএনপি বা বিরোধী দলের যে বিষয়টা, সেটা একটা এখানে আপনার আঙ্গিকটা ঠিক করতে হবে যে কোন আঙ্গিকে আমি আলোচনাটা করব। সেটা হচ্ছে এখন উনি যেটা বলছেন যে সরকার হাইকোর্ট থেকে শুরু করে নিম্ন আদালত সব জায়গায় প্রভাব বিস্তার করার চেষ্টা করছে যেন বেগম জিয়ার জামিন না হয়। অর্থাৎ উনি এই সরকারের আমলে কথা বলা যাচ্ছে না, তার একটি
নমুনা হিসেবে বেগম জিয়ার এই বিষয়টা নিয়ে আসছেন। এখন বেগম জিয়ার বিরুদ্ধে যে মামলাটা হয়েছে, যদি এগুলো চর্বিত চর্বণ হয়ে যায়, তবু একটু মনে করিয়ে না দিলে হয়নি। সেটা হচ্ছে এই মামলাগুলো কিন্তু অনেক আগের, এই দুর্নীতির মামলাগুলো। হ্যাঁ, এক নাম্বার 2 হচ্ছে কি, আরেকটা বিষয় ধরেন, ওনাদের যিনি এখন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, আমরা যদি বিএনপির 2001 থেকে 2006 এই 5 বছরের রাজনীতিটা দেখি, তাহলে আজকে আমাদের কাছে একটা বিষয় ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যায়। সেটি হচ্ছে কি, 21 আগস্ট গ্রেনেড হামলার মাধ্যমে বঙ্গবন্ধু কন্যাকে দলের শীর্ষ নেতা সহ হত্যা করে একটি বেসিক্যালি বিরোধী দল শুধু নয়, মুক্তিযুদ্ধের চেতনা সম্পন্ন রাজনীতির ধারাটাকে বিলুপ্ত করতে চেয়েছিল। এবং এই ধারার সাথে যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং আজকের সাবেক মাননীয় প্রধানমন্ত্রী বেগম জিয়াও যে জড়িত ছিলেন, এই বিষয়টার জন্য আমাদেরকে অনেকগুলো ইতিহাস ঘাঁটতে হয় না। শুধু তৎকালীন সময়ের যিনি ডিজিএফের প্রধান ছিলেন মেজর জেনারেল রুমি, তার স্টেটমেন্টটা যদি আমরা শুনি অথবা পত্রিকায় পড়ি, তাহলে কিন্তু এই বিষয়টা ক্লিয়ার হয়ে যায়। তাহলে এখন কিন্তু আমি বলছি, 21 আগস্টের মামলার কিন্তু তিনি আসামি নন খালেদা জিয়া। না, আমি বলছি মানে উনি তো দুর্নীতির মামলার আসামি। Right. হ্যাঁ, কিন্তু তাহলে সেটাই মোশাররফ ভাই বলছিলেন যে সেই মামলায় তো এই ধরনের তাহলে উদাহরণ তো আছে জামিনের। তাহলে আপনি যেটা বলছেন, হ্যাঁ, মামলার জামিনের এখতিয়ারটা তো অবশ্য হাইকোর্টের। আমরা তো হাইকোর্টকে জবরদস্তি করতে পারি না যে তুমি এখানে মামলা জামিন দিতেই হবে। তো কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি, এখন এই বিচারগুলো করতে গেলে অথবা এই অপরাধের সাথে যারা সম্পৃক্ত তাদের বিচার করতে গেলে যদি বলা হয় যে বিরোধী দলকে দমন করার চেষ্টা করা হচ্ছে, তাহলে তো মানুষের কাছে সঠিক মেসেজটা গেল না। এখন আর যদি ওনারা মনে করেন যে না, আমরা যেহেতু বিএনপি, আমাদের দলে যেহেতু উনি সিনিয়র ভারপ্রাপ্ত চেয়ারম্যান, উনি যা খুশি করতে পারবে, তার কোনো বিচারই করা যাবে না, তারপরেও আমাদেরকে রাজনীতি করা, যা খুশি তা করার অধিকার দিতে হবে, তাহলে তো সেটা আমি মনে করি যে গণতন্ত্রের কোনো ভাষা হতে পারে। কিন্তু বাট গতকালও ধরেন আপনি এই প্রসঙ্গটা বলেন, বিচারের কথা বললেন, যেমন ধরেন উনি নিজে স্বীকার করলেন যে বেগম জিয়ার মুক্তির দাবিতে তারা সমাবেশ করেছে বিভাগীয় শহরগুলোতে। উনি বলছেন যে আমরা খুলনাতে সার্কিট হাউস ময়দান চেয়েছিলাম, আমাদের হাদিস পার্ক দেওয়া হয়েছে। হাদিস পার্ক তো খুলনায় জনসভা করার জন্য অন্যতম একটা প্রধান জায়গা, তাহলে আমরা বাধাটা দিচ্ছি কোথায়? এবং মোশাররফ ভাই চট্টগ্রামে বিএনপি অফিসের কথাও বলেছেন। চট্টগ্রামে বিএনপি অফিসের সামনে কিন্তু হামেশা মিটিং হয়, এবং আমরাও এরকম পার্টি অফিসের সামনে যখন বিরোধী দলে ছিলাম অনেকগুলো মিটিং করেছি। তার মানে এই নয় যে বিরোধী দলকে আমরা মিটিং করতে দিচ্ছি না। সুতরাং এই সমস্ত বিষয়গুলো যদি আমরা বিবেচনায় নেই, তাহলে আমরা ক্লিয়ারলি উপলব্ধি করতে পারবো যে আমাদের কাদের ভাই যেটি বলেছেন যে আমাদের দেশের বিরোধী রাজনৈতিক দলগুলো অবশ্যই তাদের সর্বোচ্চ ফ্রিডম ভোগ করছে বলেই শুধু মাঠে ময়দানে জনসভা নয়, ইভেন কি টেলিভিশন টক শোতে, পত্রপত্রিকায় প্রতিদিন আপনি দেখেন যে এই সরকারের এবং সরকার প্রধানের সমালোচনা যেভাবে করা হয়, আপনি যদি শুধু এই এশিয়া সাবকন্টিনেন্টের যদি উপমহাদেশের যদি বিরোধী রাজনৈতিক দলগুলোর এবং পত্রপত্রিকাগুলো ঘাটেন, কোথাও কিন্তু এত সমালোচনা করার জায়গা নেই। আমি একটি ঘটনা বলি, আমি কিছুদিন আগে লন্ডন গিয়েছিলাম, সেখানে আমি জানতে পারলাম যে লন্ডনে একটা সরকারি গুরুত্বপূর্ণ স্থাপনায় অগ্নিকাণ্ড হয়েছিল। সেখানে কিন্তু সিএনএন বা বিবিসি কেউ সেটা লাইভ করতে পারেনি, কারণ ওরা মনে করে যে এটা লাইভ করতে গেলে এখানে এটা আগুন নিভাতে আমাদের যে প্রবলেম হবে তাতে লাভের চেয়ে ক্ষতিটা বেশি হবে। কিন্তু আমাদের দেশে যখন বনানীতে অগ্নিকাণ্ড হয়, তখন কিন্তু আমরা দেখেছি যে ডাকসুর সেই ভিপি, এটা আমাদের সবার কাছে ক্লিয়ার মনে আছে, যে উনি সাংবাদিকদের বলছিলেন যে ভাই ছবিটা তুলে নেই, তারপর আমি চলে যাব। তাহলে এই যে আপনার কি বলবো এটাকে, বাক স্বাধীনতা অথবা নিজের ইচ্ছামতো কাজ করার স্বাধীনতার নামে যেগুলো হচ্ছে, আলটিমেটলি রেজাল্ট কী পাচ্ছে মানুষ? তবু কিন্তু সরকার কোথাও কোনো বাধা দিচ্ছে না। কিন্তু এখন আপনি যদি বলেন যে না, আমার কাজ করা মানে আমি বিরোধী দলের বিরুদ্ধে বা সরকারি দলের বিরুদ্ধে যা খুশি করে বেড়াবো, আমি পেট্রোল বোমা দিয়ে মানুষ মারবো, আমি অবরোধের নামে, অনির্দিষ্টকালের জন্য অবরোধের নামে দেশকে একটা অনিশ্চিত অবস্থার মধ্যে ফেলে দেব, আমি সাইদি সাহেবের বিচার করা যাবে না, যুদ্ধাপরাধী বিচার করা যাবে না, এই জন্য বাংলাদেশের সমস্ত গাছ কেটে সাফ করে দেবো, তাহলে তো সেটা যদি গণতান্ত্রিক অধিকার হয়, তাহলে গণতন্ত্রটা কি সেটাও আমাদেরকে ভাবতে হবে। আপনার বিশ্লেষণে জানতে চাইবো যে
মানে আমাদের দেশের রাজনৈতিক এই বৈরিতাটাই কি বেশি প্রকট, নাকি অন্যান্য দেশগুলোতেও এই ধরনের সরকারি দল বিরোধী দল মধ্যে রাজনৈতিক বিরোধিতা প্রকটতা যেটা বলা হয় সেটা আছে কিনা? আর যেটা বলছিলেন আমিন ভাই, যে সেটা হচ্ছে বলছিলেন যে অন্যান্য দেশের প্রচার মাধ্যমগুলোতে এতটা অবারিত সুযোগ থাকে কিনা আদৌ, যেটা হচ্ছে আমরা যতটা করতে পারি আদৌ কি আমরা করতে পারি কিনা? আপনার বিশ্লেষণটা কি? প্রথমত হলো যে ওবায়দুল কাদের সাহেব যে কথাটি বলেছেন যে দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশ, এই প্রসঙ্গটি নিয়ে একটু বলতে চাই। এই সংকটগুলো আমাদের সাউথ এশিয়ার যেসব দেশ আছে প্রায় সবগুলো দেশের সংকট। আপনি শ্রীলঙ্কার দিকে তাকান, তাহলে সেখানে অনেক দিন ধরে অচল অবস্থা চলছে, সংবিধান নিয়ে, মিলিটারি নিয়ে অনেক ধরনের জটিলতা চলছে। ভারতে স্বাভাবিক কারণে তারা বড় দেশ, অনেক পার্টি, অনেক এলাকা, অনেক ধর্ম, মত, পথ, অনেক ভাষা, তো ইত্যাদি কারণে, এবং আঞ্চলিক রাজনীতি খুবই জটিল। সেই জায়গায় কিন্তু অনেক প্রকট। আমি নিজে এবার ইলেকশন কভার করতে গিয়েছিলাম দিল্লি এবং পশ্চিমবঙ্গে, এগুলো আমরা দেখে এসেছি যে কি ভয়ঙ্কর অবস্থা ওখানকার। এবং এই বিরোধিতা কিন্তু লেভেলটা এত বড় জায়গায়। আপনি পশ্চিমবঙ্গের কথাই যদি ধরেন, তাহলে এখানে বিজেপি যেভাবে তারা এখানে ঢুকেছে, তৃণমূল কংগ্রেস যেভাবে মার খেয়েছে, বা তারা ওখানে ক্ষমতা থাকার পরেও ইলেকশন আগ পর্যন্ত তারা সেখানে অনেক চাপের মধ্যে ছিল। কংগ্রেসের তেমন কোনো জায়গায় নেই, এবং দীর্ঘদিন শাসন করা যে কমিউনিস্ট পার্টি, তাদের কোনো অস্তিত্বই ওখানে নেই, এবং এমনভাবে চাপ তৈরি করা হয়েছে নানাভাবে। তবে একটি বিষয় আছে যে ওখানে যেটি বিউটি, সেটা হচ্ছে যে নির্বাচন নিয়ে কারো কোনো প্রশ্ন, অন্তত বড় করে কোনো প্রশ্ন আসেনি। সেখানে নানা রকম ম্যানিপুলেশন হয়েছে, যেমন মিডিয়াকে নানাভাবে ব্যবহার করা হয়েছে। আপনি জানেন যে নরেন্দ্র মোদী, তার এক ধরনের ক্যারিসম্যাটিক লিডারশিপ আছে, এবং তিনি এই ক্যাম্পেইনের জন্যে দীর্ঘ সময় ধরে প্রায় $500 মিলিয়ন নিয়ে ব্যয় করেছেন, এবং নানা জায়গায় ডিজিটাল প্ল্যাটফর্ম থেকে শুরু করে এবং সর্বত্র। এবং মিডিয়াকে আমরা দেখেছি ভারতে, তারা এমন একটা স্পেস নিয়েছে, এমনভাবে তারা অবস্থান নিয়েছে। যদি মোটা দেখে বলি, তাহলে দেখেছি দিল্লিতে ইন্ডিয়ান এক্সপ্রেস পত্রিকা প্রায় মাসখানেক আগ পর্যন্ত নির্বাচনের মোটামুটি একটা অবস্থান ছিল সরকারের সমালোচনা। পরে তারাও দেখে যে অনেকটা বিজেপি পন্থার দিকে তাদের এক ধরনের সরাসরি না হলে এক ধরনের সমর্থন ছিল। আর টেলিভিশনগুলোর কথা বলার অপেক্ষা রাখে না, খুব বেশি নিরপেক্ষ টেলিভিশন আমরা ওখানে দেখিনি। এবং নির্বাচনের সময় আমি পশ্চিমবঙ্গে, বিশেষ করে শেষের যে নির্বাচন 19 তারিখে হয়েছে, 19শে মে এবং 20 তারিখে শেষ হলো, ওই সময়টা আমি দেখেছি ওখানকার টেলিভিশন চ্যানেল কতটা পার্টিজান। তো ওইসব বিবেচনায় এটা আসলে তুলনা ওইভাবে করতে চায় না। নেপালে আমাদের সংকট আছে। পাকিস্তানকে যদি পাকিস্তান এখন একটু মানে ওদের ক্রাইসিসটা একটু অন্যরকম, ওখানকার সংকট তো বহুমুখী, জঙ্গিবাদ থেকে শুরু করে এবং নানাভাবে সেখানে শাসন এবং শোষণের নানা রকমের জটিলতা আছে। তো বাংলাদেশের ক্ষেত্রে যেটি হবে, যে আমি মনে করি যে বাংলাদেশ, যেটি আমিন ভাই একটু বলছিলেন, যে আমাদের ধারাবাহিক যে ব্যর্থতা প্রধানতম রাজনৈতিক দলগুলোর, বিশেষ করে সুশাসন প্রতিষ্ঠা করার ক্ষেত্রে, সেটিরই নানা রকম ফলাফল আমরা বিভিন্ন সময় পাই। আমি যেহেতু যতদিন ধরে কাজ করি, সাংবাদিকতা করি, অনেক কিছু সামনে থেকে দেখার সুযোগ হয়েছে এই 15-17 বছরে, 16-17 বছরে। তো সেখানে আমি দেখেছি 2001 থেকে 2006-এর যে শাসনকাল, এটা একটা আমাদের বাংলাদেশের পরবর্তী যে রাজনীতির ধারা, সেটিকে একটা অন্য জায়গায় নিয়ে গেছে, নেগেটিভ অর্থে, নেতিবাচক অর্থে। কারণ এতগুলো ঘটনা ঘটেছে পরপর, এবং অনেকটা পারসেপশন, মানুষের বিচারের কথা বাদ দিয়ে পারসেপশন ছিল যে এটা রাষ্ট্রীয় মদদে অনেক কিছু হয়েছে, এটা মানুষের পারসেপশন ছিল। আমরা যারা সাংবাদিকতা করি, আমাদেরও কিন্তু এই ধরনের পারসেপশন। তার মানে আপনি বলছেন যে 21শে আগস্টের ঘটনাটা আসলে বিরোধীরা প্রকট করেছে, একদম এটা ক্লিয়ার একটা লাইন করে দিয়েছে, এবং সেই জায়গা থেকে সেটার সামলানো যায়নি। এবং সেই যে সংকটে বাংলাদেশ পড়েছে, তারই নানা রকমের উপসর্গ আমরা দেখতে পাচ্ছি। আর বিরোধী দলের পক্ষ থেকে যেটি বলা হয়েছে যে স্পেস দেওয়া হচ্ছে না মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এবং অন্যদিকে ওবায়দুল কাদের সাহেব বলেছেন অক্ষমতা বা ইত্যাদি, দুটোই অনেকাংশে সত্যি। জি, আমি গতকাল আমার এখানে শোয়েও ছিলেন যে সিপিবি সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, তিনিও বলছিলেন একই কথা, যে রোহিঙ্গারা এত বড় সমাবেশ করে ফেললো, তিনি সমাবেশের অনুমতি চান কিন্তু পান না। এই কথাগুলো মিডিয়াতেও এর মধ্যে আরো কয়েকটা জায়গায় কথা হচ্ছিল, এবং মোটামুটিভাবে সরকার সমর্থক যাদেরকে মনে করা হয়, তারা ওই ধরনের প্রশ্ন তুলছিলেন। কিন্তু আমার পয়েন্ট হচ্ছে যে আমাদের যে দুজন সিনিয়র নেতা যে কথাগুলো বলেছেন, সেই জায়গা থেকে যদি আমি দেখি, বিএনপির মধ্যে নানা কারণে এক ধরনের অগোছালো ভাব আছে।
এটা আমাদের মানে বুঝতে হবে এবং এটা বিএনপিকে স্বীকার করা উচিত। প্রকাশ্যে কিছু সিনিয়র নেতৃত্ব, সাবেক মন্ত্রী, বড় বড় পদে থাকা মানুষ, তারা মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের নেতৃত্ব নিয়ে নানা রকম কথাবার্তা কিন্তু বলেন, তারা মিডিয়াতেও বিভিন্ন সময় এসে বলার চেষ্টা করেছেন। এখন কি অর্থে বলেন, যেহেতু একটা মডেল নিয়ে গত নির্বাচনটি করার চেষ্টা করা হয়েছে, সেটা অনেকাংশে ব্যর্থ হয়েছে। তো সেই ব্যর্থতার দায়ভার কে নিল? বিএনপির কিন্তু কেউ দায়ভার নেয়নি, দোষটা চাপাচ্ছে কিন্তু সবসময় সরকারের উপর। সরকার চাপ তৈরি করেছে, আবার অন্যদিকে সরকারের দিক থেকে প্রচণ্ডভাবে প্রেশার ক্রিয়েট করা হয়েছিল নির্বাচনের আগে, এটাও সত্যি। তো নির্বাচনটি নিয়ে নানা রকম কথাবার্তা আছে, তারপরেও একটি দেশে চলমান প্রক্রিয়া আছে, সেই জায়গা থেকে ধরেন যে তার মানে গত নির্বাচন কি বড় রকমের প্রশ্নের ঊর্ধ্বে উঠতে পেরেছিল? বাস্তবতা হয়েছে যে জনগণের মনে অনেক প্রশ্ন আছে, কিন্তু এটিকে তো ঠেকানো যায়নি এবং আন্তর্জাতিক মহলও সেটাকে মেনে নিয়েছে। কারণ সেটা আমরা দেখেছি, আমি নিজে একটি ছোটখাটো প্রশ্ন থাকতেই পারে, কিন্তু বড় রকম যখন প্রশ্ন ওঠে, সুজনের রিপোর্ট যদি আমরা দেখি, টিআইবি রিপোর্ট দেখি, তাহলে প্রশ্নটা কিন্তু অনেক আসলেই বড়। সেই বড় জায়গাটা এটা জনগণের মনে আছে, কিভাবে কি প্রক্রিয়ায় কি হয়েছে, সেই বিষয়ে সুজন আমার না দেখলেও চলে বা টিআইবি না দেখলেও চলে। তো বেসিক্যালি আমার যেটা পয়েন্ট হচ্ছে যে এই জায়গাগুলো থেকে নানা রকম সংকট আছে। কিন্তু আমার একটি প্রশ্ন, আমি সবসময় মনে করি যে বিএনপি যে নির্বাচনে ব্যর্থ হলো, ব্যর্থই বলবো, হ্যাঁ, যে কারণে হোক, কারণ প্রতিপক্ষ তো আমাকে চাপাতে চেষ্টা করবে, এটা দায়ভারটা কে নিল? বিএনপির কেউ কিন্তু এটা কোনো দায়ভার নেয়নি, কেউ কারো কিছু মানে যায় আসেনি, কেউ বলেনি যে আমার, কেউ বলেনি। আপনি দেখেন তাকে অন্যান্য দেশে কি হয়, অন্য দেশের কথা যেহেতু আসলো একটা কিছু ঘটনা ঘটলে রাহুল উদাহরণ আছে, রাহুল নিজে উদাহরণ আছে, তারা অভিমান করে হলো বা লোক দেখানো হলো, কিন্তু তারা কিন্তু দায়ভারটা নেয়, অ্যাটলিস্ট কিছু সময়ের জন্য নেয়, যেন নেতাকর্মীরা একটু যে না আপনি ঠিক আছেন, আপনি থাকেন, আপনাকে নিয়ে আমরা চলতে চাই, একটা পরিস্থিতি তৈরি। বাংলাদেশে দেখেন কেউ নেয়নি এটা, বিএনপির পক্ষ থেকে কেউ নেই। তার মানে হচ্ছে কি, আমরা খুব অ্যাডহক বেসিসে সিদ্ধান্ত নেই, এবং দল পরিচালনা করার ক্ষেত্রেও। আবার অন্যদিকে যেটা হয়েছে যে এটাও সত্যি যে বিরোধী দলের স্পেসটা অনেক কমে আসছে, সেটা বড় ইতিহাস আছে, বড় ঘটনা আছে, এবং বিরোধী দল থেকে যেটা আমি শিওর যে মোশাররফ ভাই যেহেতু বিএনপি করেন, তিনি ওই বক্তব্যই বলবেন যে হাজার হাজার মামলা আছে, আমাদের নেতাকর্মীরা ঝুলে আছে, হাইকোর্টের বারান্দা এসে পড়েছে, এটাও সত্যি এবং এক ধরনের পুলিশি চাপ আছে, নানা ধরনের চাপ আছে, সেটাও কিন্তু সত্যি। আমার কথা হলো যে সর্বশেষ কথা হলো এই বিষয়ে যে জিতছে কে? একজন সাধারণ নাগরিক হিসাবে বা একজন গণমাধ্যম কর্মী হিসেবে আমি সবসময় দেখতে চাই জনগণ জিতছে কিনা, সেই জায়গাটা কিন্তু পরিষ্কার হবে। রাষ্ট্র কি জিতছে কিনা, সেই জায়গাটা আমাদের থামাতে চাই। আপনি দুটি প্রসঙ্গ তুলেছেন, দুটি বিষয় নিয়ে দুজনের কাছে জানতে চাইব বিরতির পর এসে। এক হচ্ছে যে আসলে এটা বিএনপি মনে করে কিনা যে তারা এই নির্বাচনে ব্যর্থ হয়েছে কিনা, বা ব্যর্থতার যে প্রসঙ্গটি আছে দায়ভার এটাকে এড়ানো যায় কিনা। আর একটা জিনিস তুলেছিলেন যে নির্বাচন নিয়ে যে প্রশ্ন আছে সেই প্রশ্নটাকে এড়ানো গেল কিনা, কেননা আওয়ামী লীগের ভাগেই বা আওয়ামী লীগের দিকে আঙুলটা ওঠে 5ই জানুয়ারি এবং 30শে ডিসেম্বর, দুটি নির্বাচন হয়ে গেছে, দুটি নিয়ে অনেক ধরনের প্রশ্ন আছে। মোশাররফ হোসেন যেটা তুলছিলেন, জুলহাস আলম তিনি মনে করছেন যে এই অগোছালো ভাব, বা যেটা যদি আমি একদম ওবায়দুল কাদেরের ভাষায় এখানে যেটা উল্লেখ করা আছে যে একেবারে মানে অক্ষমতা নির্বাচন করা, কারণ এর আগেও ওনাকে দেখছিলাম 2019 22শে জুন একই কথাই বলেছিলেন, সক্ষমতা থাকলে 10 মিনিটে আন্দোলন করে দেখা, কারণ তারা 10 বছর 10 মিনিটের জন্য আন্দোলন করতে পারেননি। এরকম অনেকবারই এই প্রসঙ্গটি এনেছেন। এই অগোছালো বলেন বা অক্ষমতা বলেন, সেই জায়গা থেকে আসলে বিএনপির ব্যর্থতা বলেন নির্বাচনকে বা এখনকারকে? না, এইটা ব্যর্থতা আমরা বলবো না এইটা কারণে, কারণ একটা সরকার যদি ফ্যাসিস্ট হয়, একটা সরকার যদি মানে নির্যাতনের পথ বেছে নেয়, সে যদি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সকলকে যদি একটি দলের বিরুদ্ধে ব্যবহার করে, সেখানে সেই দল কতটুকু কারণ আমরা তো আর সশস্ত্র রাজনীতি করি না, আমরা তো মানুষের দল, সাধারণ মানুষের দল, মানুষ নিয়ে আমরা রাজনীতি করি। কিন্তু আপনি লক্ষ্য করবেন, আপনি যদি দেখেন যে কথাটি আগে জুলাস ভাই বলেছিলেন যে এই সরকারের নির্বাচনের আগের যদি আপনি একটু লক্ষ্য করেন যে গায়েবী মামলার আপনি একটা কথা শুনেছেন যে ঢাকা শহরে আমাদের নামে প্রায়, ঢাকা শহর সহ বাংলা প্রায় 400-র উপরে মামলা দিয়েছে শুধু নির্বাচনের আগের 1 মাসে, এবং যার আসামি সংখ্যা আমাদের টোটাল যদি আপনি দেখবেন যে প্রায় 26,000 মামলায় প্রায় 60 লাখের উপরে আমাদের হলো আসামি। এবং আপনি এত ভুতুড়ে মামলা এবং এত আজগুবি মামলা দিয়েছে যে আপনি দেখবেন যে আমাদের নেতা হাবিবুন্নাহ সোহেল কারাগারে, আমির খসরু মাহমুদ আমেরিকাতে, আমাদের লালবাগের কমিশনার আজিজুল্লাহ 16 সালে মারা গেছে,
তাদেরকে দেখানো হয়েছে তারা হাতির জিলে পুলিশের গাড়িতে বোমা নিক্ষেপ করেছে, যেগুলি বাস্তব চাক্ষুষ ব্যাপার। আর অন্য অন্য নামগুলি তো বললে তো আপনার কথা, এমনি একটি অবস্থায় তারা বাংলাদেশে একটি ভূতের পরিবেশ তৈরি করেছে নির্বাচনের আগে। এবং আমি বলি, আমি নিজে ক্যান্ডিডেট ছিলাম। আপনি যদি আমি ভিডিওটা দেখাতে পারি, আমি যেদিন ঢাকা থেকে গিয়েছি নমিনেশন পেপার সাবমিট করতে, 28 তারিখ আমার মনে আছে, প্রায় 30 থেকে 40 হাজার লোক আমার ওখানে জড়ো হয়েছে আমাকে রিসিপশন করার জন্য। পরের দিন থেকে আমরা লক্ষ্য করলাম যে বিশেষ ক্ষমতা আইনে 5টি মামলা দিয়েছে, না আমি বলি 5টা মামলা দিয়েছে, যাতে এই জননা, এবং এমন কোনো বাড়ি নাই, এমন কোনো ঘর নাই পুলিশ সেখানে রেড না দিয়েছে। 207 জনকে তারা গ্রেপ্তার করেছে, বাড়ি ঘর তছনছ করে দিয়েছে। তো যেখানে সাধারণ মানুষ তার নিজের জীবনে নিরাপত্তা নাই, সেখানে কি আপনার ইলেকশন করে? ঠিক আছে, আপনি এই ইলেকশনের পূর্বের এই অভিজ্ঞতার কথা বলছেন, কিন্তু আপনি যদি আপনাদের জাতীয় ঐক্যের নেতা মাহমুদুর রহমান মান্নার বক্তব্য সামনে নেন, তাহলে তিনি তো এটাও বলার চেষ্টা করেছেন যে ইলেকশনের আগে এইটা হয় হলো, এত বড় বড় অনিয়ম হলো, এত বড় বড় দুর্নীতি হলো বা এত ঝামেলাগুলো হলো, কিন্তু নির্বাচনের পর তো 6, 7, 8, 9 মাস চলে গেল। না, আপনি একটা জিনিস দেখেন, বাংলাদেশের মানুষের একটা সেন্টিমেন্টও আপনি দীর্ঘদিনের অভিজ্ঞতা সাংবাদিকতা, আপনি দেখবেন যেখানে একটি দলকে নির্বাচনই করতে দেয়নি সারা বাংলাদেশে, তাদের আপনি হাইকোর্টের যে কথা, হাইকোর্টের বারান্দায় যার হাত নাই, যে নড়তে পারে না, পঙ্গু, তাকেও আসামি করা হয়েছে। এমনি একটা অবস্থা ভূতুরে পরিবেশ বাংলাদেশে যেখানে তৈরি করেছে। আমাদের 60 থেকে 70 হাজার লোক কারাগারে ছিল, সেখানে তাদেরকে আমরা বের করব, তাদেরকে আইনি সহায়তা দেব, তাদের পরিবারকে আমরা সহযোগিতা করব, না আমরা নিজেদের নেতাকর্মীদেরকে নিরাপত্তা নিশ্চিত করব, না আমরা একটা আন্দোলনে যাব? কোনটা দরকার? একজন রাজনৈতিক দলের সবচেয়ে বড় কাজ হলো তার নেতাকর্মীদেরকে আগে সেভ করা। আমরা সেই কাজটি করতে গিয়েছি। এবং আপনি দেখবেন যে সরকার যে কোনো একটা নৈতিকতা আছে। এখানে আমিন ভাই এখানে রাজনীতি করে, আমরা রাজনীতিতে কিন্তু মানুষ কি নৈতিকতা সততার উপর ভর করে মানুষের। এখনো আমরা মাওলানা ভাসানীকে আপনি কেন শ্রদ্ধা করেন? আজকে শের বাংলাকে আপনি কেন শ্রদ্ধা করেন? কারণ নেহরুকে কেন এখন মানুষের শ্রদ্ধা করে? কারণ সে রাজনীতির নৈতিকতা, একটা সৎ সাহস তাদের ছিল। আর যেখানে আপনি ভোট চুরি করে কেন্দ্র দখল করে আপনি বলেন জনগণ আমার পক্ষে, জনগণ তো রাস্তায় নামেনি, এই নৈতিকতা যেখানে আপনার নাই, সেখানে আপনি কতটুকু মানবিক আচরণ করবেন এটা তো সহজে অনুমান করা যায়। তো এই সরকার আজকে নিজের ক্ষমতা হারাবার ভয়ে তারা তো যে কোনো পন্থা অবলম্বন করছে। আজকে আপনি দেখেন গুম, বাংলাদেশে গুম আপনারাই তো মিডিয়ায় দেখান বা বাংলাদেশের মানুষ জানে, প্রতিনিয়ত গুম হচ্ছে। আজকে সবারও তো জীবনের একটি মায়া আছে। আজকে মিথ্যা মামলা দেওয়া হচ্ছে। আজকে এই যে যেখানে দলের মহাসচিবকে বক্তৃতা দেওয়ার জন্য তাকে কাঠগড়ায় গিয়ে দাঁড়িয়ে থাকতে হয়, তা সাধারণ মানুষ বা সমর্থকদের কি অবস্থা? এবং আপনি আরেকটা কথা বলি, আপনি সারা বাংলাদেশে এই যে একচেটিয়া নির্বাচনের পর আজকে প্রশাসনের কি রুদ্রমূর্তি আপনি লক্ষ্য করবেন। প্রশাসনকে তো অনেক ক্ষেত্রে আওয়ামী লীগও পাত্তা দিচ্ছে না। প্রশাসন প্রকাশ্যে বলে আওয়ামী লীগকে ক্ষমতা এনেছি আমরা, সুতরাং দেশ যেভাবে দরকার সেভাবে আমরা চালাবো। অনেকেই এটা উল্লেখ করছেন আসলে প্রশাসনকে এত বেশি ব্যবহার করা হচ্ছে বলে যে অভিযোগটা উঠছে, তারই বহিঃপ্রকাশ আসলে জেলা প্রশাসকদের খাস কামরার মতো ঘটনাগুলোর মধ্যে দিয়ে বাইরে হচ্ছে বা প্রকাশ পাচ্ছে। কেন অভিযোগ? আমরা কিছুদিন আগে এক ডিআইজি দেখেন নাই, চিটাগাঙে 80 লক্ষ টাকা দিয়ে ধরা পড়েছে। এখানে মোশাররফ ভাই যে কথাটি বললেন যে উনি যেদিন ভোলাতে গিয়েছেন সেদিন 30 থেকে 40 হাজার লোক তাকে স্বাগত জানাচ্ছিল। হ্যাঁ, এবং আরেকটি কথা উনি বলেছেন যে মানে যখন ফ্যাসিস্ট সরকার আসে তখন কিছু করার থাকে না। বাট মোশাররফ ভাই নির্বাচনের আগে নিশ্চয়ই 30 থেকে 40 হাজার পুলিশ নাই, অথবা 5,000 পুলিশ আছে কিনা আমি জানি না। তো 30 থেকে 40 হাজার লোক যদি তাকে স্বাগত জানাতে যায়, তার মানে তার পেছনে হয়তো আরও এরকম 4, 5, 30, 40 হাজার মানুষ থাকার কথা সময়। কারণ যারা স্বাগত জানাতে গিয়েছে তারা নিশ্চয় তাকে বড়লি ভালোবাসে বলে গিয়েছে। তাহলে যদি এই সরকার ফ্যাসিস্ট হতো, তাহলে এই মানুষগুলো রাস্তায় আসলেও তো 2-3 হাজার পুলিশ। নির্বাচনের আগের কথা, নির্বাচনের সময় নির্বাচন কমিশনের হাতে কিন্তু সময় ক্ষমতা। হ্যাঁ ঠিক আছে, নির্বাচনের সময় কিন্তু নির্বাচন কমিশনের হাতে ক্ষমতা। আমি সেটাই বললাম, নির্বাচন কমিশনের হাতেই তো ছিল ক্ষমতা, যার হাতেই থাক না। যখন আপনি ফ্যাসিস্ট হয়ে যাবেন, যেমন আমি বলি ফ্যাসিস্ট হলে মানুষ ক্ষমতায় থাকতে পারে না। আপনার নিশ্চয়ই 30 এপ্রিলের কথা মনে আছে, যখন আমাদের আব্দুল জলিল বলেছেন যে 30 এপ্রিলের মধ্যে বিএনপির পতন হবে, ট্রাম্প কার্ড খেলবেন। 31শে মার্চ এবং 30শে মার্চ 2 রাতে সারা দেশে 90,000 লোক গ্রেপ্তার করা হয়েছিল। তারপরে কিন্তু বিএনপি ক্ষমতা থাকতে পারে নাই, কারণ মানুষ নির্বাচনে হোক আন্দোলনের সুযোগ পেয়ে মানুষ তাদেরকে লাল কার্ড দেখিয়েছিল। যদি আপনি আপনি বলার সময় আপনাকে হচ্ছে কি 30শে এপ্রিলে ওই
ওই ঘটনাকে কেন্দ্র করে 2 রাতেই আপনি যদি সে সময়ের পত্রপত্রিকা খোলেন আপনি আমার কথা সত্যতা পাবেন। 90,000 লোক গ্রেপ্তার করা হয়েছিল বিভিন্ন সব ভুয়া মামলা। কিন্তু আলটিমেটলি যেহেতু ওই সময়ে সরকারটা ফেসিস্ট ছিল, সে কারণে তারা ফাইনালি টিকতে পারে না। জনগণের ভোটে হোক যেভাবে হোক তাদেরকে বিদায় নিতে হয়েছে। আপনি ফেসিজম করে মানুষের ওপর জবরদস্তি চাপিয়ে দিয়ে, পুলিশ না কোনো বাহিনী দিয়ে আপনি ক্ষমতা থাকতে পারবেন, এটা দুনিয়ার ইতিহাসে বারবার প্রমাণিত হয়েছে। বাট কিন্তু আজকে আওয়ামী লীগ কেন আছে? অবশ্যই পুলিশ বাহিনীর জোরে আওয়ামী লীগ ক্ষমতা নেই, অবশ্যই অন্য কোনো সরকারের বাহিনীর জোরে আওয়ামী লীগ ক্ষমতা নেই। আওয়ামী লীগ ক্ষমতা আছে মানুষের ভালোবাসার জোরে। আওয়ামী লীগ মানুষের ভালোবাসার জোরে ক্ষমতায় আছে বলেই মানুষ ভোট দিয়েছে। আপনি এখনও সমস্ত আন্তর্জাতিক মিডিয়াগুলো দেখেন, সেখানে মাননীয় প্রধানমন্ত্রীর কত % মানুষ চায় সেটা দেখেন, এবং সব মিলিয়ে দেখবেন যে মানুষ আওয়ামী লীগের প্রতি পুরোপুরি আস্থাশীল, মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি আস্থাশীল। সেই কারণে আমরা ক্ষমতায় আছি। যদি আমরা শুধু পুলিশ নির্ভর ক্ষমতায় হতাম বা কোনো বাহিনী নির্ভর ক্ষমতায় থাকতাম, তাহলে এবং যদি আমাদের পক্ষে জনসমর্থন না থাকতো, মানুষ আপনি কয়দিন ঘরে আটকে রাখবেন মামলা দিয়ে? 1 দিন, 2 দিন, 6 মাস, 1 বছর, এরপর পারতেন না। আপনি মোশাররফ ভাই একটি চমৎকার কথা বলেছেন, সৎ সাহস থাকলে রাজনীতিবিদ যারা করে বা যে কোনো মানুষের সৎ সাহস এবং নৈতিকতা থাকা দরকার। মানুষের মধ্যে সৎ সাহস এবং নৈতিকতা থাকলে তাদের উপরে যতই প্রেশার হোক তারা দেশ ছেড়ে পালায় না। উনি এর আগে প্রধান বিচারপতির কথা বলেছিলেন। প্রধান বিচারপতি উনি কেন পালিয়ে গেলেন? তার বিরুদ্ধে মামলা হয়নি তো। উনি আপনি নিশ্চয়ই যেটা জানা আছে যে সুপ্রিম কোর্টের সরকারি সোনালী ব্যাংকে তার 2 জন আর্দালি, যাদের নামে কোনো টিন ছিল না, তাদের অ্যাকাউন্টে সকালবেলা 3 থেকে 4 কোটি টাকা জমা হয়েছিল, বিকেলবেলা টাকা উঠানো হয়েছে, এবং তারা তার পার্সোনাল আর্দালি ছিল। এই দুর্নীতিগ্রস্ত ছিলেন বলে সে মনে করেছে এটা যদি সামনে আসে তাহলে আমি বাঁচবো না, সে কারণে সে পালিয়েছে। এখন আপনি যদি বলেন উনি প্রধান বিচারপতি, এই কারণেই তার এই দুর্নীতির বিরুদ্ধে কথা বলা যাবে না, তাহলে কি সেই গণতন্ত্র বা সেই ন্যায় বিচার বা সেই সুশাসন কি বিদেশের মানুষ চাই বা আপনি চান? আমি মনে করি না সেটা চান। সুতরাং আমি বলি, সুতরাং এখানে আরেক অতিথি আছেন, ছোট্ট করে যদি বলেন। জুলাস আলম, আমি জুলাস আলম এসেছি, সবাইকে সমান সময় আসলে ভাগ করে দেওয়ার চেষ্টা করছি আমি। যে কথা বলছিলেন আমিন ভাই, সেই জায়গা থেকে তিনি আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার কথাগুলো বলছিলেন নির্বাচনকে কেন্দ্র করে বা বাংলাদেশের বিগত কয়েকদিনের পরিস্থিতিগুলো কথা বললে, সেই জায়গা থেকে যে সাম্প্রতিক সময় জাতিসংঘে যে প্রতিবেদন উঠল বিভিন্ন মানবাধিকার সংস্থা, এর আগে জার্মান গবেষণা সংস্থা, তারপরে অবশ্য ইকোনমিক ইন্টেলিজেন্সের রিপোর্ট বলেন, দেশের মানবাধিকার সংস্থা রিপোর্টগুলো যদি বলেন, তাদের পক্ষে কিন্তু খুব একটা কথা বলে না। আপনার বিশ্লেষণটা কেমন? সরকারের পক্ষে? জি, সরকারের পক্ষে যে দাবি হয় সেই ধরনের পক্ষে কথা এই ধরনের সংগঠনগুলো কিন্তু কেউই বলছে না। মূলত হচ্ছে এটা আসলে তারা যেভাবে কাজ করে, তারা এক ধরনের মিক্সড এক ধরনের রিয়াকশন দেয়। এটা সত্যি বাংলাদেশের যে বাস্তবতা, সেখানে কয়েক ধরনের স্তর বিন্যাস করে তারা চিন্তা করে। আন্তর্জাতিক বিশ্বে এই মুহূর্তে এটা খুবই সত্যি যে বাংলাদেশের নেতৃত্বের জায়গা থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি অন্য যে কারোর চেয়ে আস্থা বেশি। দ্বিতীয়ত হচ্ছে যে মানবাধিকার সংস্থাগুলো একটা সিস্টেমেটিক একটা এসে কাজ করে। সেই জায়গা থেকে যেটা হয় যে তারা একটা টাইম পিরিয়ডের জন্য কাজ করে। গুম নিয়ে বিশেষ করে ওরা যেটা বলে যে এনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্স, এইটা নিয়ে প্রচুর সমালোচনা আছে, এবং বিশেষ করে যেসব আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি মানে আঙুল তোলা হয় সেগুলো নিয়ে প্রচুর সমালোচনা আছে। এবং আপনি ঠিকই বলেছেন, আন্তর্জাতিক সংস্থাগুলো সেটা নিয়ে খুবই খুবই সমালোচনা মুখর। পাশাপাশি যেটা হচ্ছে যে রাজনৈতিক স্পেস বিশেষ করে অপোজিশনের কমেছে, এই ব্যাপারে আন্তর্জাতিক সংস্থাগুলো আসলে তাই বলে। তো এই জায়গাগুলো থেকে আমার মনে হয় যে তারা আবার এটাও বিবেচনা করে যে আওয়ামী লীগের বিপক্ষ যে শক্তি আছে তাদের ক্রিয়া কৌশল, তাদের কর্মকৌশল, তাদের নেতৃত্বের যে সংকট, তাদের এক ধরনের দিশেহারা থেকে তুলে নিয়ে আসা, নিজের দলকে গুছিয়ে সেই জায়গায় কিন্তু তাদের দুর্বলতা আছে, সেগুলোকেও কিন্তু তারা বিবেচনার মধ্যে রাখে। তো একটা টাইম পিরিয়ডে যখন
কোনো মানবাধিকার রিপোর্ট দেয় তখন কিন্তু এই বিবেচনাগুলো তারা আসলে যেটা থামাতে হচ্ছে, একটা বিরতির সময় হয়ে গেছে। আমি বিরতির পর ফিরে এসে আবার আপনাকে দিয়ে শুরু করতে চাই। আপনি যে স্পেসের কথা বলছিলেন যে আসলে বিরোধী দলগুলোর জন্য আসলে স্পেস কমেছে, আসলে বিরোধী দলগুলোর জন্য যদি স্পেস কমে সেক্ষেত্রে যে দলটি শাসন করে বা ক্ষমতায় থাকে তার জন্য কি আদৌ কোনো ভালো শুভবার্তা দেয় কিনা? জুলহাস আলম, আপনাকে বিরতি থেকে থামিয়েছিলাম ছোট্ট একটা বিশ্লেষণ জানার জন্য যে আসলে আপনি যে স্পেসের কথা বলছেন, যেটা বলছেন আসলে আপনি দেখছেন যে অনেক কমে যাচ্ছে। এটা চলমান থাকলে আসলে শাসক দল বা ক্ষমতাসীনদের জন্য আসলে দিন শেষে কোনো ভালো ফলাফল বয়ে আনবে কিনা বা আনে কিনা? আমি ক্ষমতাসীনদের চেয়ে আমি চিন্তা করি যে রাষ্ট্রের জন্য কি মঙ্গল হয় কিনা, মঙ্গলজনক কিনা, সেটা খুব ইম্পর্টেন্ট। রাইট, অবশ্যই। আমাদের সামনে যে মডেল আছে বা আমরা যে মডেলটা ফলো করছি, আমরা তো চীনের মডেলটা আমরা জানি। তার ওখানে একটা পার্টি নিজের মতো করে অন্য স্টাইলে চলে। আমাদের এখানে কিন্তু সংকট আছে। এখানে আমার সমস্ত আয়োজন, সোশ্যাল যেসব মিথস্ক্রিয়া আছে, সোশ্যাল যেসব অ্যাক্টরস আছে, নানা পক্ষ বিপক্ষ আছে, সেগুলোকে রেখে আবার আমাদের একক নেতৃত্ব বা একক জায়গা প্রতিষ্ঠা করতে চায়, তাহলে এটা লেজে গোবরে হয়ে এটার মন্দ দিক আছে। এবং সেই ক্ষেত্রে নানা রকম অগণতান্ত্রিক শক্তি এবং নানা ভেস্টেড ইন্টারেস্ট গ্রুপস, কারণ আমাদের কর্পোরেট, আমাদের এনজিও, আমাদের ব্যবসায়িক সংগঠন, আমাদের জঙ্গিবাদের সাথে যারা কম বেশি রিলেটেড, তো ইত্যাদি শক্তির নানা রকম স্পেস পাওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়ে যায়। কারণ মানুষ কিন্তু তার গণতান্ত্রিক অধিকার সেই জায়গাটাকে তৈরি করতে চায়। ওই যে বললাম যে যদি চীনের মডেলে থাকতাম তাহলে হয়তো বা তেমন সংকট নেই, তারা একটা খুবই নিয়ে চলে। আর আমাদের এখানে যদি আমরা লেজে গোবরে করে ফেলি তাহলে একটু সমস্যা হতে পারে। কিন্তু তো সেই জায়গা থেকে আমি মনে করি যে আমাদেরকে বিরোধী মতগুলো কথা হচ্ছে যে লেজে গোবরে অনেকটা হয়ে গেছে, কারণ অনেকগুলো সংকটগুলো তৈরি হয়ে গেছে। আমি মনে করি যে বাংলাদেশকে এবং ক্ষমতাসীন দল যেই যখন থাকুক তার দায়িত্ব অনেক বেশি। একটা গার্ডিয়ান, একটা পরিবারের যিনি মাথা, তার কিন্তু দায়িত্ব অনেক বেশি। ওই পরিবারের একজন ছোট, একজন বড়, আরেকজন মাঝারি, তারা একটা অপরাধ করলে যতটা না সেটা হয় সেটা মাথায়। সরকারি দল অনেক বেশি দায়িত্ব তাদের উপর। তো সেই জায়গা থেকে আমি মনে করি যে বাংলাদেশে আওয়ামী লীগ একটা বড় দল, এই দেশের অনেক ইতিহাস, অনেক কিছুর সাথে আওয়ামী লীগের প্রতি মানুষের আশা ভরসা অনেক কিছু। বিএনপি একটা বড় দল। সেই জায়গা থেকে দুটো দলের যদি সুমতি হয়, দুটো দল যদি সুন্দরভাবে জনগণকে দিক নির্দেশনা দিতে পারে, তাহলে বাংলাদেশকে আন্তর্জাতিক পরিসরে রাষ্ট্র হিসেবে ঠেকিয়ে রাখার কোনো সুযোগ নেই। সেই জায়গায় পারস্পরিক শ্রদ্ধাবোধের জায়গাটা বের করে আনা ছাড়া কোনো উপায় নেই। এবং আমি শুরুতে যেটা বলছিলাম যে বিএনপির আগের শাসনামলের যে বড় বড় ভুলগুলো, সেইটার একটা খেসারত কিন্তু তাদের দিতে হচ্ছে। কিন্তু এইটা আবার ভবিষ্যৎ কি হবে সেটা মোশাররফ হোসেন, কার সুমতি বেশি জরুরি? মানে জুলহাস আলম বলছিলেন যে দুই দলের সুমতি খুব বেশি জরুরি। সুমতির ক্ষেত্রে এখানে একটা সমতার, একটা ন্যায্যতার কিন্তু একটি ব্যাপার আছে। আপনি একটা লক্ষ্য করবেন, আমি একটু যোগ করি, আমি যে আমিন ভাই সময়ের মধ্যে যোগ করবেন। না, আমিন ভাই বলেছে যে আপনি লক্ষ্য করবেন যে গত যে নির্বাচনটা হয়েছে, নির্বাচনে যেখানে সরাসরি ভোট হয়েছে, মানে ইভিএম ছিল না, সেখানে নির্বাচন কমিশন দেখিয়েছে 80% ভোট কাস্ট হয়েছে, আর ইভিএমে দেখিয়েছে মাত্র কিন্তু 41%। আপনি ডিফারেন্সটা দেখবেন। আমি আপনাকে কয়েকটা কেন্দ্রের ফলাফল বলি। আমরা যদি ধরেন যশোর 3, যশোর ক্যান্টনমেন্টে 2216 ভোট, কাস্ট হয়েছে মাত্র 106 ভোট। আপনি মানে ক্যান্টনমেন্টের হিসাবগুলো আমি বলি। তারপর ক্যান্টনমেন্ট যশোরে আরেকটা ক্যান্টনমেন্ট জুনিয়র স্কুল, ভোট আছে 2186, কাস্ট হয়েছে মাত্র 29 ভোট। এবং এইভাবে যেখানে সংরক্ষিত এরিয়াগুলি, সেখানে আপনার ভোটের, অথচ যদি 2001-এ দেখেন, 2001-এ আবার যেখানে 2216 ভোট, 106 ভোট, সেখানে কিন্তু 32% ভোট সেই সময় কাস্ট হয়েছে। অর্থাৎ সরকার সব কিছু কিন্তু নির্বাচন কমিশনের মাধ্যমে ম্যানিপুলেট করেছে। হয়তো যেখানে সংরক্ষিত এরিয়া সেখানে এটা করতে পারে নাই, যার ফলাফলটা আমাদের কাছে আছে। এটা কিন্তু নির্বাচন কমিশনের প্রকাশিত ফল। সুতরাং সরকার যে একটি মেকিং এবং প্ল্যান ওয়াইজ নির্বাচন 2018-র 30শে ডিসেম্বর, মানে 29শে ডিসেম্বর যেটা করেছে, এটা নিয়ে কিন্তু বিতর্কের কোনো সুযোগই নেই, সব ক্ষেত্রেই বলেছে। বরং আপনি যদি তাদের শরিক দল, যারা শরিক দলের রাশেদ খান মেনন, মাইনুদ্দিন খান বাদল, হাসানুল্লাহ ইনুরাও বলেছে যে এইটা না করলেও পারতো, প্রশাসনের অতি উৎসাহের কারণে আজকে এই দুর্নামটা আওয়ামী লীগকে বহন করতে হচ্ছে। আমি যে কথাটা বলছি, তাদের ব্যাপারে ব্যাখ্যাও আছে। তারা বলেন যে তারা যদি এখন পদবি থাকতেন মন্ত্রিত্বে, তাহলে তাদের মুক্তি, সেটা আলাদা জিনিস। তো সুতরাং আপনাকে যদি আগামী দিনে যে কথাটি জুলহাস ভাই বলেছেন যে
যে কোনো জিনিসের কিন্তু একটি পার্শ্ব প্রতিক্রিয়া আছে, যেটা আমরা মনে করি। হয়তো আজকে বলা হচ্ছে যে 91 সালে একটা অবস্থা ছিল, 96 2001 ছিল, আবার 2008-এর পর আপনি যেভাবে করেছেন। তো বাংলাদেশের এটা মানুষ তো, সবাই তো সব কিছু কন্ট্রোল করতে পারে না। সুতরাং আওয়ামী লীগের মতো একটা দায়িত্বশীল লোকের উচিত ছিল এই জিনিসটা একটি কন্ট্রোলে কেনা। কিন্তু তারা যেভাবে নির্যাতন, যেভাবে নির্যাতন, যেভাবে গুম, যেভাবে নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দিচ্ছে, যেভাবে প্রশাসনকে ধ্বংস করে দিচ্ছে, যেভাবে বাংলাদেশের মধ্যে একটা পরিকল্পিত বিভাজন তৈরি করেছে, এটা কিন্তু আগামী দিনে বাংলাদেশের জন্য একটি ভয়ঙ্কর পরিণতি নিয়ে আসতে পারে, যার কুফল থেকে যেমন বিএনপিও রক্ষা পাবে না, আওয়ামী লীগ তো পাবেই না। জি, আমিনুল ইসলাম আমিন। না, বিভাজন তো আমরা তৈরি করছি না, বিভাজন মোশাররফ ভাইয়ের দলই তৈরি করেছে। আমি যদি বলি যে বেগম জিয়া 91 সালে প্রধানমন্ত্রী হওয়ার পরে 92 সালের 15 আগস্ট তার জন্মদিন পালন করা শুরু করলেন। আমি মোশাররফের আজকে সারা দেশের মানুষকে সাক্ষী একটা কথা বলি, বাংলাদেশে জন্মদিন এই উৎসবগুলো পালিত হয় ন্যাচারালি মিডল ক্লাস ফ্যামিলিতে। বেগম জিয়া মেজর জিয়ার স্ত্রী ছিলেন তখন। মেজর জিয়া মানে অবশ্যই মিডল ক্লাস, বাংলাদেশের একটা সফিস্টিকেটেড ফ্যামিলি। তো সেই জায়গায় কিন্তু জন্মদিন পালন করাটা স্বাভাবিক। আমরা যখন আমাদের সন্তানদের জন্মদিন পালন করি, ওখানে কিন্তু একটা ডেট লেখা থাকে, হ্যাপি বার্থডে, নিচে একটা ডেট থাকে। তাহলে বেগম জিয়ার জন্মদিন যদি 15 আগস্ট হয়, উনি 92 সালের আগে, যে বেগম জিয়া রহমানের ঘরণী হওয়ার পর থেকে কোথাও কোনো দিন 15 আগস্ট জন্মদিন পালন করেছে একটি প্রমাণ দিতে পারবেন না। দিলেও বলবো যেটা মেনে নিলাম, দরকার হলে আমরাও উইশ করবো। তাহলে বিভাজনটা কে শুরু করলো? এগুলো আপনাকে গোড়ায় যেতে হবে। আপনি ন্যায্যতার কথা বলবেন, গোড়ায় যাবেন না। আপনি আমাকে ছুরি নিয়ে দৌড়াবেন, আপনি কিছু বলবেন না, শেষ করি। তারপরে 21 আগস্টের 21 আগস্টের কথা বলছি, 21 আগস্টের 2004 সালের 21 আগস্ট পৃথিবীর ইতিহাসে গণতান্ত্রিক বলেন অথবা ইভেন একেবারে জুলহাস ভাই চায়নার কথা বললেন, যেখানে একটা সিস্টেম ওরা দেশ চালায়, যেখানে কোনো বিরোধী রাজনৈতিক দল নেই, সেখানেও কিন্তু একটি প্রতিপক্ষ রাজনৈতিক শক্তিকে দলের শীর্ষ নেতা সহ সমূলে নিশ্চিহ্ন করার কোনো ধরনের অ্যাটেম্প নেওয়ার কোনো ইতিহাস নাই। তাহলে আপনি বিভাজন কারা তৈরি করলে? এরপরও মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা তার এত বড় কলজা ছিল বলেই 96 সালে যখন উনি বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন, আমি চ্যালেঞ্জ করে আপনাকে একটা ইনফরমেশন দিয়ে যাই, তখন বেগম জিয়ার বড় সন্তান তারেক রহমানের সন্তান হয়েছিল। বেগম জিয়া তখন ওমরা করতে সৌদি আরবে ছিলেন। তৎকালীন প্রধানমন্ত্রী এবং আজকের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ হাসিনা তারেক জিয়ার সাথে ওভার টেলিফোনে কথা বলে তাকে অভিনন্দন জানিয়েছিলেন এবং তার জন্য ফুল মিষ্টি পাঠিয়ে বলেছিলেন, তোমার মানের অসুবিধা নেই, যে কোনো প্রয়োজনে তুমি আমাকে ফোন করবা। সেই ভালোবাসা, সেই বড় বিশাল দায়িত্ব আমরা কাঁধে নিয়েছিলাম। ঠিক তেমনিভাবে 5 জানুয়ারি নির্বাচনের আগেও আমরা তাদেরকে একবার না 2বার ফোন করে ডেকেছিলাম, আসেনি। সুতরাং বিভাজনের রাজনীতি যেখান থেকে শুরু হয়েছে তাদেরকে না, আমি সেটা বলছি, বিভাজনের রাজনীতি যেখান থেকে শুরু হয়েছে আগে তাদেরকে আত্মশুদ্ধ হইতে হবে, তাহলে অবশ্যই এই বিভাজনের রাজনীতি থাকবে না। এই পক্ষ বলছে ওই পক্ষকে শুদ্ধ হতে হবে, ওই পক্ষ এই পক্ষকে শুদ্ধ হবে, জানি না কি হবে, জানি না। যাই হোক, শেষ করতে হবে আজকে অনুষ্ঠান। কাল আবারও দেখা হবে, ভালো থাকবেন।